আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চারণ নিয়ে পড়ব। উচ্চারণের ক্ষেত্রে প্রথমে আমরা দেখছি যে আদ্য অ এটি কোন ক্ষেত্রে হয়ে থাকে। ১ নম্বর যে নিয়ম সেটি হচ্ছে শব্দের শুরুতে, অর্থাৎ আদ্য আদ্য মানে শুরু, আদ্য অ এর পরে যদি কার কার থাকে, কার থাকে, কার বলতে আমরা বুঝতে পারছি যে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এরকম থাকে, তাহলে কি হবে? স্বরে অ হবে ও এর মতো উচ্চারণ। তাহলে আমরা এখন দেখব উদাহরণ দেখব। যেমন নদী, নদী নদী শব্দটির বিশ্লেষণ যদি দেখি আমরা, দন্ত ন হসন্ত যোগ স্বরে অ, এরপর হচ্ছে দ হসন্ত যোগ দীর্ঘ ই। তাহলে খেয়াল করতে হবে যে আমরা এখানে কি পাচ্ছি, যে আমরা এখানে অ পাচ্ছি, এবং এই যে আদ্য অ, আদ্য অ এর পরে কি রয়েছে? কার রয়েছে, এই যে কার। তো ফলে এখানে আমরা দয়ের সাথে যে কারটা পাচ্ছি, দেখাচ্ছে যে এখানে দীর্ঘ ই কার হয়ে গিয়েছে। ফলে এই যে আমরা দন্ত নয়ের সাথে অ পাচ্ছি, সেটি কি হবে? নো হয়ে যাবে। ফলে এটি যখন পরিবর্তন হবে সেটি হবে নো। তার মানে এই অ হবে দন্ত ন হসন্ত যোগ ও, এই যে ন হচ্ছে নো। এবার আসুন পরেরটুকু কি হবে? এটি হবে হ্রস্ব ই দিয়ে। কারণ আমরা যখন উচ্চারণ শিখি তখন কিন্তু একটা শব্দের যে উচ্চারণ, সেক্ষেত্রে বাকি অংশটুকুও দেখতে হয়। আমরা পড়ছি স্বরে অ, শুরুতে থাকলে কি হবে সেটি, কিন্তু এর সাথে এটিও জড়িত যে এখানে দীর্ঘ ই রয়েছে। তো আমরা জানি যে এখানে হ্রস্ব ই বা দীর্ঘ ই যদি কোনো বানানে থাকে, তার উচ্চারণ কি এই হ্রস্ব ই হবে। তাহলে এই দীর্ঘ ই আছে, দীর্ঘ ইর পরিবর্তে এখানে কি হবে? হ্রস্ব ই হবে। তাহলে একই সাথে কিন্তু দুটি নিয়ম আমরা শিখে ফেললাম, যে হ্রস্ব ই দীর্ঘ ই থাকলে সেটিও কিন্তু হ্রস্ব ই হয়। যেহেতু এখানে অ শুরুতে থাকলে কি হবে সেটি আমরা পড়ছি, তাই আমরা এখানে জোর দিচ্ছি। পাশাপাশি এটি আমরা জেনে রাখলাম, আবার আমরা যখন হ্রস্ব ই দীর্ঘ ই এর উচ্চারণ করব তখন কিন্তু এটি সামনে চলে আসবে। ফলে নদী থেকে হয়ে যাচ্ছে নদী। এরপর আমরা আরো দেখব যে ছবি, যে ছবি শব্দটি যদি থাকে তখন কি হবে? ছবি, তাহলে ছ বি, এক্ষেত্রে হচ্ছে ছো বি। এখানে ছ এর সাথে কি রয়েছে? ছ হসন্ত যোগ স্বরে অ। আর এখানে কি হলো? ছ হসন্ত যোগ ও। তাহলে এই অ হচ্ছে ও। এটা কারণ কি? এই যে স্বরে অ রয়েছে, এরপরে এই যে ব হ্রস্ব ই রয়েছে। তার মানে আদ্য অ এর পরে যখন আমরা এখানে কার পাচ্ছি, হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার, সেটি কারণে এই স্বরে অ হয়ে যাচ্ছে ও। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে মধু। মধু, এটি হচ্ছে মু। ম থেকে কি হবে? ম থেকে হবে মু। হ্রস্ব ও দীর্ঘ এর উচ্চারণ হ্রস্ব উ এর মতো। তাহলে এখানে আমরা পাচ্ছি ম হসন্ত যোগ স্বরে অ, আর এখানে পাচ্ছি ম হসন্ত যোগ ও, এই হচ্ছে মধু। আশা করি আমরা বুঝতে পেরেছি, এই অ হয়ে গিয়েছে ও। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, যে বধূ। তাহলে ব ধু, এটি হচ্ছে বো ধু। এটি
এখানে বলে রাখা ভালো যে রস্বউ দীর্ঘ বানানে যদি থাকে তার উচ্চারণ হবে রস্বউ এর মতো। এটি আরেকটি নিয়ম, অর্থাৎ রস্বই দীর্ঘ এর নিয়ম, রস্বউ দীর্ঘ এর নিয়ম। ফলে এখানে ব হসন্ত যোগ স্বরে অ হয়ে যাচ্ছে, এখানে আমরা পাচ্ছি ব হসন্ত যোগ ও, তারপর হচ্ছে ধু। তাহলে এই যে স্বরে অ, সেই স্বরে অ এখানে ওতে কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। তার মানে একটি নিয়ম পেলাম, আদ্য যে স্বরে অ, অর্থাৎ শব্দের শুরুতে যদি স্বরে অ থাকে এবং স্বরে অ কিভাবে রয়েছে সেটি কিন্তু আমরা এখানে প্রমাণ দেখিয়েছি, বিশ্লেষণ করেছি। ব্যঞ্জনের সাথে কিন্তু স্বরে অ যুক্ত থাকে। ব্যঞ্জনকে যদি বিশ্লেষণ করি, ব্যঞ্জন বর্ণকে, তখন আমরা স্বরে অ পাবো। ফলে এখানে ম এর সাথে স্বরে অ রয়েছে, তাই এটিকে বলা হচ্ছে যে আদ্য, মানে শুরুতে অ। এরপর কি রয়েছে, কার, যেমন এই যে মধু, তারপর বধূ, তারপর নদী, ছবি, সবকিছুতেই কিন্তু এখানে কার পেয়েছি। আর ব্যতিক্রম কি, নৈরর্থক অ উপসর্গ এবং সহ বা সহি অর্থে স উপসর্গের অ অবিকৃত থাকে। তাহলে এখানে আমরা একটু ব্যতিক্রমটা দেখব, সেটি কি, অসীম, অসীম, তাহলে এটি হবে অসীম, অসীম, যেহেতু থেমে যাচ্ছি তাই এখানে হসন্ত দিয়েছি। তাহলে খেয়াল করুন, দন্ত স হয়ে যাবে তালব্য স, কারণ দন্ত স এর উচ্চারণ হয় তালব্য স এর মতো, এটি নিয়মে আছে। দন্ত স এর উচ্চারণ যখন আমরা পড়তে যাব তখন কিন্তু এটি আসবে, দন্ত স তালব্য স এর মতো হবে। তাহলে দেখুন এই যে অ, এই অ কিন্তু এখানে থেকে গিয়েছে, এটির কারণ কি, এটি হচ্ছে যে উপসর্গ, উপসর্গ। আবার যদি এটা নাম হয়, কারো নাম হয়, আমরা লিখে নিচ্ছি, আরেকটি লিখে নিই, সেটি হচ্ছে যে সবিনয়, সবিনয়, এটি হবে সবিনয়। তাহলে দন্ত স এর উচ্চারণ হয় তালব্য স এর মতো, তাই এখানে স হয়েছে। তাহলে এখানে যে আমরা লিখছি সবিনয়। পাশাপাশি এই স অর্থ, অর্থাৎ এটার অর্থ হচ্ছে বিনয় সহ, বিনয়, বিনয় সহ, যেমন সবিনয় আবেদন, অর্থাৎ বিনয় সহ আবেদন। ফলে উপসর্গে, এখানে উপসর্গ যদি হিসেবে থাকে অ, আর এখানে স অর্থ সহ অর্থ যদি থাকে, যেমন সপত্নীক, পত্নী সহ, তিনি সপত্নীক বেড়াতে এসেছেন, তিনি পত্নী বা স্ত্রী সহ বেড়াতে এসেছেন, সেই অর্থে স কখনো সো হবে না। ফলে এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। কিন্তু যদি নামের ক্ষেত্রে হয়, কিন্তু এসব ব্যক্তি নাম হলে, ব্যক্তি নাম হলে অ ও হবে। যেমন কাউকে বলছেন হে অসীম তুমি এদিকে আসো, তাহলে অসীম যখন বলছেন তখন হবে অসীম। এই স্বরে অ এর জন্য অ, ও, দন্ত স এর জন্য তালব্য স, আর এখানে ম হসন্ত, যেহেতু উচ্চারণে থামছি। যেমন অতুল প্রসাদ, অতুল প্রসাদ, অতুল প্রসাদের ক্ষেত্রে হবে যেমন অতুল প্রসাদ। যখন বলছেন অতুল প্রসাদ, যেমন অতুল প্রসাদ সেন, এই অ কিন্তু তখন নামের ক্ষেত্রে ও দিয়ে শুরু হবে। ফলে আমরা স্বাভাবিকভাবে যে নিয়মটি পাচ্ছি সেটি হচ্ছে স্বরে অ যদি প্রথমে থাকে, এরপরে যদি কার বর্ণ থাকে, দেখা যাচ্ছে রস্বই দীর্ঘ, রস্বউ দীর্ঘ, রি, এগুলো যদি থাকে তাহলে এই স্বরে অ ও হবে, স্বরে অ কি হবে, ও হবে। পাশাপাশি যদি এগুলো আবার ব্যক্তি নামও যদি থাকে, এগুলো দিয়ে যদি নাম বোঝায়,
এরকম স্বরে অ দিয়ে শুরু যদি নাম বোঝাচ্ছে তখনও কিন্তু ও হবে, কিন্তু কখন হবে না? যখন আপনি অ কে উপসর্গ, তার মানে দুই ক্ষেত্রে অ ও হয় না, একটা হচ্ছে উপসর্গ, অ যদি হয় উপসর্গ হিসেবে ব্যবহার, আরেকটি হচ্ছে যে সহ বা সহিত বোঝালে, সহিত বোঝালে মানে সাথে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি হবে না, যে অ কিন্তু ও হবে না। তাহলে আমরা একটি নিয়ম দেখলাম। এরপর আমরা যে ২ নাম্বারটি দেখব। ২ নাম্বার নিয়মটি হচ্ছে যে আদ্য এর পরে বর্ণে যদি জফলা থাকে, জফলা থাকলে কিরকম, আমরা এখন উদাহরণ দেখব। যে পদ্ম, এখানে আপনি ভাঙলে হবে প হসন্ত যোগ অ, তাহলে এই যে এখানে পাচ্ছেন অ, তাহলে পদ্ম হবে কি পদ্য, পদ্য। প্রশ্ন হচ্ছে আমার চেঞ্জটা আমার চেনার জন্য আমি সূত্র লিখছি হচ্ছে এটা, এখানে প হয়ে যাচ্ছে পো, এটা হচ্ছে আমার সূত্র। তো ২ নাম্বার, তো এই যে অ হয়ে যাচ্ছে পো, তাহলে এটা প হসন্ত যোগ ও, এটি হচ্ছে আমার কাজ। এখন প্রশ্ন হচ্ছে দ এখানে কেন গেল? যখন আমরা জফলার নিয়ম পড়ব তখন এটি আমরা বুঝতে পারবো যে জফলা যদি থাকে শেষে তবে সেটি কি হয়, দ্বিত্ব হয়। জফলা থাকলে দ্বিত্ব হয়। তাহলে পদ্ম, পদ্ম, গদ্য, পদ্য, তাই না? আমরা যে লিখি গদ্য এরকম লিখি, কিন্তু এটা কি হবে গদ্য, 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 পদ্য। তাহলে গদ্য পদ্য উচ্চারণ হবে গো দিয়ে, গদ্য। কারণ কি গয়ের সাথে কি রয়েছে, গয়ের সাথে অ রয়েছে, আর যেহেতু জফলা রয়েছে, জফলা পরে রয়েছে অ এর পরে, তাই এটি কি হয়ে যাবে, এই অ হয়ে যাবে ও, এখানে ও রয়েছে। আর এই যে দ্বিত্ব হলো সেটি এই জফলার কারণে হলো, এটি হচ্ছে জফলার নিয়ম। আর আমরা পড়ছি এই স্বরে অ এর নিয়ম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর অন্য আরেকটি এখানে লিখব যে অন্য, তাহলে অ হবে ও, অন্য, অন্য কোথাও খুঁজে দেখো পাবে, এখানে আমরা পেলাম। এরপর আমরা ৩ নাম্বার যে নিয়ম সেটি দেখব, যে ক্ষীয় থাকলে, ৩ হচ্ছে অ এর পরে ক্ষীয় থাকলে, এখানে হচ্ছে ক্ষীয় থাকলে কি হবে, অ ও হবে। যেমন বক্ষ, তাহলে বক, বক্ষ। দেখুন এই অংশটুকুতে পড়েছে ব হসন্ত যুগ স্বরে অ, আর এখানে হচ্ছে ব হসন্ত যুগ ও, এইটুকুতে পড়েছে হচ্ছে স্বরে অ এর নিয়ম, আদ্য অ অর্থাৎ শুরুতে অ আছে, এর নিয়ম পড়েছে এখানে। আর এই বাকিটুকুতে পড়েছে হচ্ছে ক্ষীয় এর নিয়ম। তো ক্ষীয় যখন আমরা পড়ব তখন আমরা সেটাই কিন্তু দেখাবো। ক্ষীয় যখন পড়ব তখন আমরা ক্ষীয়র নিয়ম নিয়ে আলোচনা করব। তো আপাতত আমরা শুরুতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকের ক্ষেত্রে আমরা থাকার চেষ্টা করব। যেমন আমরা শুধু অ এর চেঞ্জটা দেখাচ্ছি, বাকিটুকু দেখাচ্ছি না, কারণ এটা যখন পুরো উচ্চারণ সম্পর্কিত যাবতীয় আলোচনা শেষ হবে তখন পুরোটা কিন্তু আরো স্পষ্ট হয়ে যাবে। কারণ কি
আমরা প্রথমে স্বরে অ পড়ছি, তারপর ক্ষীয় পড়ব, তারপর জফলা পড়ব, তারপর দন্তস্ব তালব্য এগুলো পড়ব, রফলা পড়ব। সবগুলো যখন শেষ হবে তখন কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তাহলে এই যে পরিবর্তন বক্ষ, তাহলে ক্ষীয় পরে থাকলে ক আর খ হয়। আবার এই ক্ষীয়র মধ্যে কিন্তু কি আছে, যে অ আছে, ক্ষীয়র মধ্যে অ আছে, যে অ শেষে থাকলে শেষে থাকলে শেষে থাকলে কি হয়, ও হয়। এর জন্য এখানে ও হয়েছে। তো সেই জন্যই আমরা বললাম, আমরা কিন্তু প্রথমে পড়ছি যে এখানে আদিতে মানে শুরুতে এরপরে আমরা পড়বো মাঝখানে থাকলে কি হবে, এরপর আমরা পড়বো শেষে থাকলে কি হবে। তো এই বিষয়টা আমরা তুলে রাখলাম, যে সামনের আলোচনার জন্য তুলে রাখলাম। আমাদের যেটা আসল কাজ, যে নিয়ম অনুযায়ী, সেটা এখানে দেখালাম। দেখুন বয়ের সাথে স্বরে অ রয়েছে, সেই স্বরে অ এখানে ও হয়ে গিয়েছে, কারণ কি এর সাথে ক্ষীয় রয়েছে। পাশাপাশি আমরা আরো দেখব যে লক্ষ্য, এটি কি হবে, লক্ষ্য, তোমার লক্ষ্য কি? তাহলে ল যোগ স্বরে অ, ল হসন্ত যোগ স্বরে অ, এটি হবে ল হসন্ত যোগ ও। এই যে তাহলে অ হয়ে যাচ্ছে ও, আর এই যে খ, এটা যে এখানে যাচ্ছে, তো এখানে এই অংশটুকু হচ্ছে ক্ষীয় এর উচ্চারণ। ক্ষীয় এর উচ্চারণে যখন আমরা যাব তখন আমরা সেটা বলবো কেন এটি এরকম হচ্ছে। তারপর আমরা 4 নম্বরে যাব। তারপর এখানে একটু ব্যতিক্রমটা আছে, ব্যতিক্রমটা আলোচনা করে নিই। ব্যতিক্রম বলতে ওই যে দুইটা বিষয় আসবে, যখন এর উচ্চারণ পড়তে যাব তখন ব্যতিক্রমে একটা বিষয়ই থাকবে, একটা হচ্ছে উপসর্গ, আরেকটা হচ্ছে যে স বা সহ সহিত অর্থে, সহিত অর্থে, এই দুইটার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না। কিরকম আমরা দেখছি, অক্ষম, তাহলে এটি থেকে যাচ্ছে। তাহলে দেখুন এই কিন্তু এখানে থেকে যাচ্ছে, এরপরে কিন্তু ক্ষীয় রয়েছে, কিন্তু হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে অক্ষম, তাহলে এই যে ক্ষয়ের পরিবর্তন কিন্তু হচ্ছে, ক্ষয়ের ক্ষীয় এর পরিবর্তন হচ্ছে, ক্ষীয় এর পরিবর্তন হয় ক আর খ, আর ক্ষীয় এর সাথে যেহেতু আছে, তাই টা শেষে থাকার কারণে এখানে ও চলে আসবো। তাহলে ক্ষীয় সমান সমান হচ্ছে ক আর খ থাকে, প্লাস ওটা কেন থাকে, এর সাথে যেহেতু আছে, এর ভিতরে কি আছে, আছে, থাকার কারণে সেটি এই যে ও হয়ে যায় এবং এর সাথে গিয়ে বসে। তো এরকম, ফলে আমরা এই অক্ষম যেটি, এখানে হচ্ছে উপসর্গ, তাই না, ক্ষম মানে ক্ষমতা, অক্ষম, ফলে এখানে এটি উপসর্গ। এরপর আমরা আরেকটি দেখব যে সক্ষম, সক্ষম, সক্ষম কি হবে, তাহলে এটি সক্ষম কেন হলো, এই মানে এখানে ক্ষম মানে ক্ষমতা, আর মানে সহ, তার মানে ক্ষমতা সহ সক্ষম, যার সক্ষমতা আছে। এখানে তালব্য হবে, কারণ কি দন্ত স এর উচ্চারণ তালব্য এর মতো হয়। তার মানে একটি নিয়ম পড়তে গেলে আরো 2-3টা নিয়ম চলে আসে। কাজে ব্যতিক্রমটা আমরা দেখালাম, যে ব্যতিক্রম কি, উপসর্গ আর সহিত অর্থ বাদে, এটা হচ্ছে ব্যতিক্রম। তো এটি বাদে বাকি ক্ষেত্রে ক্ষীয় থাকলে কি হবে, ও হবে। তার মানে এর সাথে উপসর্গ চেনাটাও কি জরুরি। এরপর আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে আমরা বলছি যে বর্গীয় জ ইয়, বর্ণে বর্গীয় জ ইয় থাকলে, বর্গীয় জ ইয়
থাকলে, যুক্ত বর্ণ বর্গীয় জ ইয় থাকলে কি হবে, সেটা ও রূপে উচ্চারিত হবে। কিরকম, যেমন যজ্ঞ, যজ্ঞ। তাহলে এই যে জয়ের উচ্চারণ হয় বর্গীয় জয়ের মতো, এটি হচ্ছে জ যখন পড়বো তখন স্পষ্ট হবে। তাহলে জয়ের উচ্চারণ জ, তাহলে যজ্ঞ, যজ্ঞ। তাহলে এখানে জয়ের সাথে কি আছে, অ রয়েছে। তাহলে অ এর পরে কি রয়েছে, এই যে এটা রয়েছে, অ এর পরে বর্গীয় জ ইয় রয়েছে। তাহলে এখানে হবে যজ্ঞ, এবং এখানে চন্দ্রবিন্দু হবে যজ্ঞ। তাহলে এখানে হবে যজ্ঞ, যজ্ঞ। কারণ দেখুন পরিবর্তনটা আমরা খেয়াল করছি যে এখানে অ আছে, এই অ এর কারণে হবে ও, ঠিক আছে। আর এই বর্গীয় জ হসন্ত হবে, কারণ কি, বর্গীয় জ কার কারণে হয়, এই জ থাকলে উচ্চারণে এখানে বর্গীয় জ হবে। তার মানে এখানে পরিবর্তনটা খেয়াল করুন। প্রথমত এখানে জ রয়েছে এবং জয়ের পরিবর্তে আপনাকে এই জ লিখতে হবে, বর্গীয় জ লিখতে হবে। এবার আসুন, এই জয়ের সাথে যেহেতু অ রয়েছে এবং অ এর পরে এখানে বর্গীয় জ ইও রয়েছে, তাই এটি হচ্ছে এরকম ভাবে পরিবর্তন হবে, যজ্ঞ, যজ্ঞ। এখানে কি, এটি কিন্তু নাসিক্য, তাই না, নাসিক্য হবে, তাই যজ্ঞ এরকম হবে, যজ্ঞ। আবার আমরা যখন দেখছি যে জ্ঞান যদি প্রথমে থাকে, সেক্ষেত্রে কি হবে, যে বর্গীয় জ ইয় যদি প্রথমে থাকে তাহলে এর উচ্চারণটা কিন্তু এই যে যদি প্রথমে থাকে, যেমন আমরা এখানে লিখব জ্ঞান, জ্ঞান, জ্ঞান। তাহলে বর্গীয় জ ইয় যদি প্রথমে থাকে তাহলে সেটি গ এর মতো হয়। বর্গীয় জ ইয় প্রথমে থাকলে কার মতো হবে, গ, এই যেরকম হবে। আর বর্গীয় জ ইয় যদি শেষে থাকে, যেমন যজ্ঞ শেষে থাকে, তখন সেটি হবে গ আর গো, গ আর গো এরকম হবে। তার মানে উচ্চারণটা যদি বর্গীয় জ ইয় শেষে থাকলে এরকম হবে, আর শুরুতে থাকলে এরকম হবে। এটার যখন নিয়ম আমরা পড়তে যাব তখন সেটি ক্লিয়ার হবে। ব্যতিক্রম হচ্ছে উপসর্গ হলে উচ্চারণ অবিকৃত থাকে। তাহলে দেখুন ব্যতিক্রম, ব্যতিক্রম তার মানে ব্যতিক্রম মানেই হচ্ছে উপসর্গ, কারণ অ তো উপসর্গ হিসেবে কাজ করে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে অজ্ঞ, অজ্ঞ, তাহলে এটি কি হবে, অগ, অ এর পরিবর্তে অ নিজেই থেকে যাবে, অ পরিবর্তন হবে না, কারণ কি এটা হচ্ছে উপসর্গ, উপসর্গ। আবার দেখুন বর্গীয় জ ইয় রয়েছে, তাহলে বর্গীয় জ ইয় থাকলে এটি লাল কালিতে লিখি গ, গো, অজ্ঞ। তার মানে বর্গীয় জ ইয় এর উচ্চারণটাও আমরা এখানে শিখে গেলাম। এর উচ্চারণ কি, যে গ, গো, গো। তো এরকম হবে শেষে থাকলে, আর শুরুতে থাকলে হবে জ্ঞা, জ্ঞা, এই যে জ্ঞান। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 5 নম্বরটা দেখব, যে রফলা যদি থাকে, রফলা, রফলা থাকে, ফলে র ফলা এখানে লিখব, র ফলা থাকে। যেমন প্রকার, এটি কি হবে, এটাকে ভাঙলে হবে প হসন্ত যোগ র
হসন্ত যোগ অ, এটি হচ্ছে এই যে এই অংশটুকু হচ্ছে এটাকে বিশ্লেষণের মধ্যে তিনটা বর্ণ আছে। তো প হসন্ত, র হসন্ত আর অ মিলে প্র হয়েছে। তাহলে এরপর আমরা যদি বলি, তাহলে প্র হবে কি, অ আছে তাই না, এটি হবে প্র, এই যে, তার মানে প্রকার হবে প্রকার, কারণ কি এই যে রফলা রয়েছে, রফলা থাকার কারণে। ফলে আদ্য অ এর পরের বর্ণে যদি রফলা থাকে তাহলে এখানে হবে প হসন্ত, এসে প এর সাথে কিন্তু অ রয়েছে এর পরে, তাহলে রফলা যুক্ত আদ্য, আচ্ছা রফলা যুক্ত আদ্য অ উচ্চারণে রফলা যুক্ত, এরপরে হবে না এটি, রফলা যুক্ত অ, কারণ এখানে তিনটা বর্ণ মিলে কিন্তু সে যুক্ত অবস্থায় রয়েছে। তার মানে রফলা যদি আমরা পেয়ে থাকি, কোনো বানানে রফলা পেয়ে থাকলে সেটি কি হবে, ও হয়ে যাবে। সেটি কিন্তু আমরা এখানে 5 নাম্বার যে নিয়ম সেটি আমরা দেখলাম। এরপর আমরা 6 নাম্বার যাব। 6 নাম্বারে কি পাচ্ছি আমরা, তো 6 নাম্বার যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। 5টা প্রয়োজন পড়লে 5টা, 6টা প্রয়োজন পড়লে 6টা। কিন্তু যে কোনো ধরনের পরীক্ষার জন্য উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ এবং সব ধরনের উচ্চারণ ভালোভাবে পারতে হলে আসলে সবগুলো নিয়মই জানা জরুরি। তো নিয়ম জানা জরুরি, নিয়ম মুখস্থ করার থেকে উদাহরণ বুঝে পড়া জরুরি। উদাহরণ বুঝে পড়লে তখন অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে বুঝে যাওয়া হয় যে এখানে কেন আসলে পরিবর্তনটা হয়েছে। যেমন আদ্য অ এর এরপরে দন্ত ন যদি থাকে এমন একাক্ষর থাকলে, এমন একাক্ষর থাকলে অ কি হবে, ও হবে। একাক্ষর কথাটা বুঝতে হবে, সিলেবল তো বুঝি আমরা তাই না, সিলেবলের বাংলা হচ্ছে অক্ষর। যেমন বিউটিফুল, এখানে হচ্ছে 3টা সিলেবল আছে, 3টা সিলেবল বা 3টা অক্ষর রয়েছে। তার মানে বাংলায় স্বরযুক্ত কোন শব্দের এক শ্বাসে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি সেটি হচ্ছে অক্ষর। যেমন আমপাড়া, দেখুন এখানে আপনি বলছেন আম পাড়া, তার মানে এখানে 2টা অক্ষর মানে 2টা সিলেবল। বর্ণ আর অক্ষরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধ্বনি যখন আমরা লিখি, যেমন ক, এটা যখন লিখে ফেললাম তখন সেটি বর্ণ। তো বর্ণ একাধিক বর্ণ মিলে কিন্তু অক্ষর হতে পারে, কাজে বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে আমপাড়া এটি আমরা দেখলাম যে সিলেবল। তাহলে এখানে ও হয়, তাহলে বন যখন আমরা লিখছি তখন এটির উচ্চারণ কি হচ্ছে বোন, তাই না, কারণ একটি মাত্র অক্ষর, এরপরে কি আরো আছে, একটা সিলেবলই আছে এখানে বন। তারপর আরো আছে মন, তার মানে একটা অক্ষর, এখানে বেশি সিলেবল নেই। তাহলে বুঝতে পারছি যে স্বরে অ এরপর শুরুতে স্বরে অ থাকলে, দেখুন এর সাথে কিভাবে আছে যে ব হসন্ত যোগ স্বরে অ, এই যে স্বরে অ রয়েছে, ম হসন্ত যোগ স্বরে অ, এই যে স্বরে অ রয়েছে। তার মানে একটা মাত্র শব্দ একটা অক্ষরকে যদি বোঝায় এবং সেক্ষেত্রে যদি দন্ত ন থাকে তাহলে এই যে ওটা স্বরে অ কি হয়ে যাবে, এই স্বরে অ হয়ে যাবে এখানে ও।
এরকম আমরা বুঝতে পারছি। এরপর আমরা দেখব যে সাধু রীতিতে ই ধ্বনি ছিল। আমরা একটা উদাহরণ দেখব এরকম, যেমন কলিকাতা। কলিকাতা এটা সাধু রীতি, তাই না? সাধু রীতি, সাধু রীতি, সাধু রীতির শব্দ হচ্ছে কলিকাতা। তো এই কলিকাতা, তো এখানে ই ছিল, সাধু রীতিতে ই ছিল এমন পূর্ণাঙ্গ শব্দ বা ক্রিয়াপদ। সাধু রীতিতে ই ছিল এমন শব্দ বা ক্রিয়া। আচ্ছা, এখানে এটা আমরা একটু হাইলাইট করে দিলাম যে সাধু রীতিতে ই ছিল এমন শব্দ বা ক্রিয়া যদি থাকে। চলিত রীতিতে ই বিলুপ্ত হলেও, যেমন কলিকাতা থেকে কি হয়েছে? কলকাতা, তাই না? আমরা এটি মুছে দিই। তো সাধু রীতিতে ছিল এরকম। তো এখানে আমরা যদি লিখি যে সাধু রীতিতে ই ছিল, তাহলে সাধু, এখানে চলিত লিখলাম, চলিত। তাহলে সাধু রীতিতে এরকম লিখলাম কলিকাতা। কলিকাতা একটা পূর্ণাঙ্গ শব্দ, এটি পরবর্তীতে হয়েছে কলকাতা। দেখুন এক্ষেত্রে কি হবে, সাধু রীতিতে ই ছিল এমন শব্দ বা ক্রিয়া যেটি পরবর্তীতে ই বাদ হয়েছে। এই যে চলিত রীতিতে এসে ইকার বাদ হয়েছে, সেটি বিলুপ্ত হলেও তার পূর্ববর্তী অ, তার মানে এই যে রস্বই বিলুপ্ত হয়ে গেছে। তার মানে আমরা পড়েছিলাম কিন্তু যে এই যে যেমন নদী, ছবি, এটি লিখি ছবি, তাহলে ছ হয়েছিল কারণ কি? এই যে রস্বই আছে, ফলে এই রস্বইটা এখানে না থাকলেও আগে তো ছিল, এটি এখানে বলা হচ্ছে। তাই এটি কি হবে? কলকাতা হবে, কলকাতা। তার মানে আগে যেটি ছিল রস্বই দিয়ে, সেটি যদি সময়ের সাথে পরিবর্তন হয়ে রস্বই যদি বাতিল হয়ে যায়, যেমন সাধু রীতিতে আমরা কি লিখি? কলিকাতা, কিন্তু চলিত রীতিতে সেটা হয় কলকাতা। তারপর আরো যদি লিখি যে রবিবার, 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 এটি হয়েছে রোববার, 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 এটি হচ্ছে চলিত রীতিতে। তো রোববার যখন আমরা বলছি, তখন সেটি পরিবর্তন হয়ে কি হচ্ছে? রোব, রোববার। যখন বলছি এটা রোববার, এর নিচে হসন্ত থাকতেছে, এর নিচে হসন্ত আসতেছে। তাহলে রবি, রয়ের সাথে কি রয়েছে? র হসন্ত যোগ স্বরে অ। তাহলে এই রয়ের পরে কিন্তু রস্বই ছিল সাধু ভাষায়, চলিত ভাষায় সেটি পরিবর্তন হয়ে রোব হয়েছে। তাহলে তারপরেও কিন্তু সেটিতে আমাদের এই ওটা থেকে যাবে, ওটা হবে। এটির কারণ কি? সাধু রীতিতে রস্বই ছিল। তারপর বসিয়া ছিল, দেখুন এটি লিখব আমরা দুটি শব্দের ক্ষেত্রে লিখলাম। এখন আমরা লিখব যে ক্রিয়াপদের ক্ষেত্রে, বসি, বসিয়াছিল। তাহলে বসিয়া ছিল, এটির উচ্চারণ কি হবে? এটি চলিত রীতিতে হচ্ছে বসেছিল, বসেছিল। তাহলে এখানে উচ্চারণে যদি আমরা লিখি যে উচ্চারণে কি হচ্ছে, যে এই যে দেখুন ব কে ভাঙলে হবে ব হসন্ত যোগ স্বরে অ, ব কে ভাঙলে হবে স্বরে অ। তাহলে এখানে আমরা পাচ্ছি ব এর সাথে অ, তারপর কি ছিল? এই যে রস্ব ই, তাহলে এই রস্ব এ হয়ে গিয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে পরিবর্তনটা আমরা কিভাবে লিখবো সেটি হচ্ছে বো,
কারণ কি সাধুরীতিতে রস্বই ছিল। তাহলে এই ব হয়ে গেল এখানে ব হসন্ত যোগ ও, এই যে এই ও হয়ে গেল ব। এবারে আসুন যে একার দিলাম, এই দন্ত এর উচ্চারণ তালব্য স দিয়ে লিখতে হয়, তাহলে বসে, তারপর আবার ছি দিলেন। দেখুন ল কে ভাঙলে কি হবে, ল কে ভাঙলে হবে ল হসন্ত যোগ স্বরে অ। তাহলে আরেকটি নিয়ম হচ্ছে স্বরে অ যদি শেষে থাকে, আমরা পড়তেছি শুরুতে থাকলে, কিন্তু শেষে থাকলে এটিরও নিয়ম আছে। তো শেষে যদি স্বরে অ থাকে সেটিও কিন্তু ও হয়ে যায়, বসেছিল, এই যে। ফলে এটি যখন আমরা শেষে অ থাকলে যে নিয়ম, তখন কিন্তু আমরা এই যে এখানে ও যে হয় সেটি আমরা পড়ব। যেটি সামনে পড়ব সেটি এখন বিস্তারিত বলছি না, আমাদের কাজ হচ্ছে প্রথমটা বলা। প্রথমটার সাথে ব ছিল, তাই এখানে ব হলো। তারপর আরেকটি আমরা দেখব যে করিব, করিব, এটি ছিল সাধুতে, চলিত রীতিতে হলো করব। তাহলে যেহেতু রস্বই আছে আর ক এর সাথে কি আছে, ক হসন্ত যোগ স্বরে অ রয়েছে, ক এর সাথে স্বরে অ রয়েছে, তাহলে এই ক পরিবর্তন হয়ে কি হবে, এই ক এর সাথে যে অ আছে এটি পরিবর্তন হয়ে হবে কোর, কোর, কোর। আর এই যে দেখুন এটিও কিন্তু এই যে শেষে অ আছে, ব হসন্ত যোগ অ, শেষে যদি অ থাকে সেটিও ও হয়ে যায়। এটি হচ্ছে অন্ত অয়ের নিয়ম। তাহলে উচ্চারণটা কি, করিব, করব, উচ্চারণটা হচ্ছে, এটা হচ্ছে চলিত শব্দ, উচ্চারণটা হচ্ছে করব। এরকম ভাবে আমরা তো এখানে এটি হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার নিয়ম। তো এরকম ভাবে যেগুলো প্রথমে ছিল তো সেগুলো আমরা সবগুলোই কিন্তু এখানে বুঝিয়েছি। এখান থেকে যতগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। আর পাশাপাশি সবগুলোই আমরা জানার চেষ্টা করব, কারণ কি যখন উচ্চারণ আসে যে নিচের শব্দটির উচ্চারণ কি হবে, তখন কিন্তু আদ্য, মধ্য, অন্ত এগুলো তো লাগবেই। তালব্য স, দন্ত স, বর্গীয় জ, ইয়, জফলা, রফলা সব না জানলে এই যে পরের অংশগুলোতে ভুল হওয়ার চান্স থাকবে। কাজে পুরো অংশটাই কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। এরপর আমরা দেখব যে আদ্য অত দেখলাম, এখন আমরা দেখব যে মধ্য, মধ্য, মধ্য অ থাকলে কি হবে। তো মধ্য অ এর ক্ষেত্রে আমরা বলবো যে শব্দের শুরুতে অ থাকলে এবং এরপরে যা যা বিষয় থাকলে যে অ ও হয় সেগুলো তো হবেই, সেগুলো মাঝখানে অ থাকলেও সেগুলো প্রযোজ্য। তার মানে কি মাঝখানে অ থাকলে যদি কার থাকে তাহলে কি কি থাকবে, কার, জফলা, বর্গীয় জ, ইয়, রফলা, তারপর দন্তন্য, দন্তন্য দিয়ে একটা নিয়ম পড়েছি না, এই সবগুলো মাঝখানে, এগুলো কিন্তু শুরুতে ছিল, শব্দের শুরুতে অ থাকলে এগুলোর পরে থাকলে অ ও হয়ে যেত। তাহলে এগুলো মধ্য এর ক্ষেত্রেও প্রযোজ্য। পাশাপাশি যেগুলো থাকবে যে আদ্য এর ক্ষেত্রে যেসব নিয়ম উল্লিখিত হয়েছে, এক্ষেত্রে এই যে এটা বাদে 6 নম্বরে ছিল এই যে ন দিয়ে যেটা, এটা বাদে, তাহলে এটা বাদে আমরা কেটে দিলাম, সবগুলোই থেকে যাবে। যেমন জলধি, 1 নম্বরে যদি বলি জ ল ধি, তাহলে আপনি এখানে আরেকটা লিখবো নদী। আচ্ছা নদী না দিয়ে আমরা ছবি দিই, কারণ দুইটাই রস্বই, সুবিধা হবে। ছবি, দেখুন এটা ছ প্রথমে আছে, ছ কে ভাঙলে হবে ছ হসন্ত যোগ স্বরে অ, স্বরে অর পরে কি আছে, বি রয়েছে না, এই বি থাকার কারণে এটি হবে ছো। এবার এটা কিন্তু শুরুতে শব্দের শুরুতে অ, এটা হচ্ছে আদ্য অ এর নিয়ম। তো আদ্য এর নিয়ম মধ্য এর ক্ষেত্রেও প্রযোজ্য।
তাহলে এখানে মাঝখানে কি আছে দেখুন, এটাকে যদি আপনি ভাঙেন কি হবে, ল কে ভাঙলে কি হবে। তো এটি আমরা উচ্চারণটা লিখি। তো এখানে হচ্ছে বর্গীয় জ হসন্ত যুগ স্বরে অ যোগ এখানে ল হসন্ত যোগ, এটা লাল কালিতে লিখবো, তারপর ধি। দেখুন শব্দের শুরুতে অ যদি থাকে তাহলে সেটা কি হয়, শব্দের শুরুতে অ থাকলে এরপরে যদি কার থাকে হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ তাহলে সেটা ও হয়। এখন এটা মাঝখানে থাকলেও এর জন্য প্রযোজ্য। তাহলে মাঝখানে কে কে আছে দেখুন তো, মাঝখানে যে ল এর সাথে অ আছে না, এবং অ এর পরে কি আছে, অ এর পরে হ্রস্ব ই রয়েছে, তাহলে এটি হবে জলধি। এটি হবে জলধি। এই যে ও হয়ে যাচ্ছে, অ হয়ে যাচ্ছে ও, এটাকে ভাঙলে হবে ল হসন্ত যোগ ও, তাহলে স্বরে অ হচ্ছে ও। তো এটি বোঝানোর জন্য আমরা প্রথমটি এনেছিলাম। এবারে আমরা আরেকটি উদাহরণ দেখব। যেমন জফলা থাকলে কি হয়, অদম্য। অদম্য, তাহলে আগে ছিল কি, আগে জফলা দিয়ে আমরা কি পড়েছিলাম, পদ্ম। আমরা একটা প্রথমটা আনতেছি পদ্ম, দেখুন এর সাথেও অ আছে, প হসন্ত যোগ অ, আবার এখানে দ হসন্ত যোগ অ মাঝখানে, তাহলে এরপরে কি ছিল, জফলা ছিল, আর এখানে কি এরপরে মাঝখানেরটার পরে জফলা, তার মানে এটাও এখানে একই ঘটনা নিয়ে আসবে। তাহলে অদম্য, এটি কি হবে, অদম্য। অদম্য, অদম, অদম্য। তাহলে জফলা আছে, ম এর সাথে কিন্তু অ আছে, ম কে ভাঙলে কি হবে, ম হসন্ত যোগ অ, তাহলে এটি শেষে আছে, তো শেষে অ থাকলেও কি হয়, ও হয়, আর মাঝখানে আছে তাই এখানে এই যে ও হয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এই পরিবর্তনগুলো হয়ে থাকে। এরপর আমরা দেখব যে অধ্যক্ষ, অনেক ইম্পর্টেন্ট একটি উচ্চারণ। অধ্যক্ষ, এখানে আমরা লিখছিলাম জফলা, তারপর আরেকটা আছে ক্ষীয়। এগুলো কিন্তু প্রথমটার ক্ষেত্রে আমরা পড়েছি, দেখুন কার, জফলা, তারপরে হচ্ছে এখানে আমরা এবার পেয়েছি ক্ষীয়। যেমন ক্ষীয় দিয়ে কি ছিল, বক্ষ। ক্ষীয় দিয়ে কি ছিল, আগেরটা কি ছিল, বক্ষ, তাহলে এটা হচ্ছে বক্ষ, বক্ষ। তাহলে ক্ষীয় শেষে থাকলে কি হয়, ক্ষীয় শেষে থাকলে ক আর এই যে খ হয়। যেহেতু এর সাথে স্বরেও আছে তাই এখানে আলাদা করে ও এসেছে, তার মানে এই ক্ষীয় সমান হচ্ছে ক আর খ। ক্ষীয় সমান, ক্ষীয় এর উচ্চারণ হচ্ছে ক খ, আর যেহেতু এর সাথে অ আছে তাই এই অ থাকার কারণে এই ওটা এক্সট্রা এসেছে, ফলে এটিকে আমরা পাবো, এই যে এটিকে যদি বিশ্লেষণ করি, ক খ যোগ ও। তাহলে দেখুন অধ্যক্ষ, তাহলে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কি এর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে এইদিকে গেছে, আরেকটা হচ্ছে এইদিকে গেছে। কিরকম ভাবে গেছে আপনি দেখুন, এই লাইনের লোক আবার এই লাইনের লোক মাঝখানে পড়ছে। নিয়ম বলতেছে যে যেমন গদ্য, আচ্ছা পদ্ম লিখি, দেখুন তো পদ্ম থাকলে আপনি কি লিখতেন, পো, পদ্ম এটা লিখতেন,
কারণ কি, প এর পরে জফলা আছে। তাহলে এই যে স্বরেও আছে, স্বরেও পরে জফলা রয়েছে ধয়ের সাথে, তাহলে এর কারণে এই অ হবে ও, তাই না? এটা তো বুঝছি, কারণ পদ্মের জফলা থাকার কারণে প যদি পো হয়, তাহলে এই অধ্যক্ষের এই অ থাকার কারণে এই ও হবে। তার মানে এখানে এরকম একটা নিয়ম খাটছে, যেটা এই মধ্য অ এবং শুরুতে অ, এখানে হচ্ছে শুরু প্লাস মধ্যে মধ্য অ, এই দুইটার নিয়ম খাটছে। ফলে এখানে আমরা পাবো ওদ। তারপর দেখুন ধ আবার কোথায়, ধয়ের সাথে কি আছে, ধকে ভাঙলে কি হবে, ধ সমান ধ হসন্ত যোগ স্বরে অ। তাহলে ধয়ের সাথে আপনি স্বরে অ পাচ্ছেন না, ধয়ের সাথে কি পাচ্ছেন, স্বরে অ। তাহলে এই স্বরে অ মাঝখানে, তাই না? এটা হচ্ছে মাঝখানে, মাঝখানে, তার মানে এই যে মধ্য অ, এই মাঝখানে অ, তাহলে মাঝখানে অ এর পরে আবার ক্ষীয় রয়েছে, তাহলে মাঝখানে অ এর পরে ক্ষীয় থাকলে এই অ তো কি হবে, ও হবে। কারণ কি, এখানে দুইটা নিয়ম পড়ছে, শুরুতে অ এর নিয়মও পড়ছে, আবার মাঝখানে অ এর নিয়মও পড়ছে। তাহলে ধ হবে ধো, তাহলে ঊর্ধ্ব, ঊর্ধ্ব। তারপর আবার দেখুন ক্ষীয় এর উচ্চারণ কি, ক খ, ক উদ্যোগ খ, এই খ, ক্ষীয় এর জন্য ক হসন্ত খ লিখলাম, কিন্তু এই ক্ষীয় এর সাথে কি আবার অ আছে, অধ্যক্ষ, তাই না? ক্ষীয়কে বাংলা কি হবে, ক হসন্ত যোগ স, এই যে এটা হবে, তাই না, অধ্যক্ষ। তাহলে এখানে আবার আরেকটা ও হবে। দেখুন কয়টা নিয়ম পড়ছে, এখানে হচ্ছে আদ্য, আদ্য অ এর নিয়ম। তাহলে এখানে আমরা ক্লিয়ার করে দিই, বুঝতে সুবিধা হবে, এটাকে লিখে দিই, এটা হচ্ছে আদ্য অ এর নিয়ম, নিয়মের কারণে এই ও। আর এখানে যে ও হয়েছে, এটা হচ্ছে মধ্য অ এর নিয়ম, মধ্য অ এর এর কারণে। আবার এখানে যে ক খ এবং ও হয়েছে, তাহলে এটা হচ্ছে শেষে অ থাকার কারণে উচ্চারণ, আর এই ক খ হচ্ছে ক্ষীয় এর কারণে, ক্ষীয় এর উচ্চারণ ক খ। তাহলে দেখুন কত কিছু এখানে ঘটেছে, অধ্যক্ষ, অধ্যক্ষ, এরকম অধ্যক্ষ, অধ্যক্ষ, এরকম ভাবে আমাদের লিখতে হবে। তারপর দেখুন অবজ্ঞা, অবজ্ঞা, দেখুন এটা আমরা পড়েছিলাম, এই যে, তাই না, এটা কি পড়েছিলাম, যজ্ঞ, যজ্ঞ, এই যে, এটা হচ্ছে আদ্য, আদ্য এর বেলায় পড়ছিলাম যজ্ঞ, এটা হচ্ছে মধ্য অ, মধ্য অ এর বেলায়। তাহলে মধ্য অ একে ভাঙেন, ব এর সাথে কি আছে, ব হসন্ত যোগ স্বরে অ আছে, ব হসন্ত আর স্বরে অ আছে, এই যে, একে আপনি রাখলেন, তাহলে এখানে আপনি পাচ্ছেন যে বর্গীয় জ ইয়। তাহলে এখানে আপনি পাচ্ছেন, তাহলে ব হবে কি হবে, ব হবে বো। তাহলে আমরা এখানে পাবো অবোগ, অ এই বয়ের সাথে যেহেতু ও আছে, তাই হবে অবোগ গা।
অবজ্ঞা চন্দ্রবিন্দু হবে। তার মানে যখন বর্গীয় জ থাকে, ইয় থাকে, বর্গীয় জ ইয় থাকে, তখন গ আর গ এরকম হবে এর উচ্চারণ। শেষে থাকলে, এই যে শেষে আছে, আর শুরুতে থাকলে, শুরুতে যদি থাকে যেমন জ্ঞান, এটা হবে গে এর মতো উচ্চারণটা। তাহলে অবজ্ঞা এইটুক হচ্ছে, এটা এর উচ্চারণ, বর্গীয় জয় এর উচ্চারণ। আর এখানে যদি আপনি আসেন ব হসন্ত যুগ ও, এটা হচ্ছে এই যে অ থাকার কারণে, স্বরে অ, স্বরে অ থাকার কারণে লিখে দিলাম। তাহলে স্বরে অ থাকার কারণে কি হবে, এখানে ও হয়ে যাবে। কারণ কি, এই স্বরে অ এর পরে এই যে দেখুন বর্গীয় জ ইয় রয়েছে। তারপর আমরা আবার লিখব মিশ্রণ। মিশ্রণ, এখানে স্র, স্র আছে রফলা দিয়ে। এবার আমরা দেখব র ফলা দিয়ে, এগুলো দিয়ে আমরা দেখেছি। তাহলে এখানে আমরা লিখব মিশ্রণ। মিশ্রণ, তাহলে মিশ্রণ বানানটি আমরা এখানে লিখলাম। এটিকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হচ্ছে, তার আগে আমরা দেখব রফলা দিয়ে শ্রম, আদ্য অ এর ক্ষেত্রে দেখব শ্রম। তাহলে আদ্য এ শ্রম হয়ে গিয়েছিল শ্রম, তার মানে শুরুতেই ছিল। এবারে মাঝখানে আছে দেখুন, মাঝখানে থাকলে তালব্য শ এর উচ্চারণ হয় দন্ত স এর মতো, তাহলে এটি হবে মিস, তাই হসন্ত শ্রণ। শ্রণ, এখানে মূর্ধন্য কেন দন্তন্য হলো, দেখুন মূর্ধন্য এর উচ্চারণ হবে দন্তন্য এর মতো। যেমন দিন, যেমন বাণী আর পানি, দুই ক্ষেত্রেই উচ্চারণ হবে রস্বই দিয়ে। বানানে এখানে, এখানে হবে বাণী, রস্বই দিয়েও হবে, আবার এটি হবে বাণী, উচ্চারণ হবে এরকম। তাহলে খেয়াল করুন, রস্বই দীর্ঘই যাই থাক সেটি হয় রস্বই, আর দন্তন্য মূর্ধন্য যাই থাক সেটি হয় দন্তন্য। ফলে মিশ্রণ, মিশ্রণ তালব্য শ এর কারণে, যেহেতু রফলা আছে তাই দ্বিত্ব, তাহলে এখানে দন্ত স হসন্ত না দিলে কিন্তু দেখা যাচ্ছে দ্বিত্ব হচ্ছে না, মিশ্রণ। তাহলে অ এর সাথে কি এখানে রফলা রয়েছে বলে এই অটা হয়ে যাবে এই ও, মিশ্রণ। এটি হচ্ছে 1 নাম্বারের ক্ষেত্রে আমরা এই ডিটেইলস 1টা 2টা 3টা 4টা করে উদাহরণ দিয়ে দেখালাম। এবারে আমরা আরো কিছু নিয়ম দেখব। এগুলো হচ্ছে মাঝখানে যদি অ থাকে, এই মাঝখানে অ, এই শুরুতে অ থাকলে যেসব ক্ষেত্রে ও হতো, মাঝখানে অ এর পরে যদি ওগুলা থাকে, যেমন রস্বই দীর্ঘ ই, রস্ব দীর্ঘ, তারপর হিয়, এরপর যদি বলেন রফলা, মানে দন্তন্য, যে বোন একাক্ষরের দন্তন্য, ওইটা বাদে বাকি যে সব ক্ষেত্রে শুরুতে স্বরে অ ও হয়ে যেত, মাঝখানে থাকলেও সেটা ও হয়ে যাবে, এটি আমরা দেখালাম। এবারে আমরা দেখব মধ্য এর আগে অ থাকলে সেটি ও রূপে উচ্চারিত হয়। যেমন এটি হচ্ছে 2 নাম্বার নিয়ম, মধ্য অ এর পূর্বে অ থাকলে, আচ্ছা মধ্য এর পূর্বে, যেমন কমল, কমল, কমল কি হয়ে গেছে, তো দেখুন এটাকে ভাঙলে হবে ক হসন্ত যোগ স্বরে অ যোগ ম হসন্ত যোগ স্বরে অ
যোগ ল হসন্ত যোগ স্বরে অ। এটি হচ্ছে কমল শব্দটির এই যে বিশ্লেষণ। দেখুন কমল, তাহলে ম মাঝখানে আছে, ময়ের সাথে অ মাঝখানে আছে, তাহলে ময়ের আগে কি রয়েছে? এই অ এর আগে একটা অ রয়েছে, তাই না? ফলে এখানে কি হবে? কমল। এখানে উচ্চারণটা কি? কমল। যখন কমল বলছেন তখন থেমে যাচ্ছেন, থেমে যাচ্ছেন, এটার অর্থ হচ্ছে এখানে ল হসন্ত আছে, স্বরে অ নেই। কারণ কি? কমল। যদি বলতেন কমল, কমল, তখন কিন্তু কমল বললে অ থাকতো, কিন্তু যখন বলছেন কমল তখন বোঝা যাচ্ছে এখানে হসন্ত আছে। কারণ হসন্ত অনেক সময় লিখতে হয় না, শেষে থাকলে লিখতে হয় না, অনেক ক্ষেত্রে আধুনিক বানানে সেটি আমরা লিখি না, তাই কিন্তু উচ্চারণ করলে বোঝা যাবে যে এখানে হসন্ত আছে, কমল। তাহলে এখানে ক মূল, এই যে ক মূল, তার মানে মাঝখানে এই অ আছে, মাঝখানে অ এর আগে যদি আবার আরেকটা অ থাকে তাহলে মাঝখানেরটা ও হবে। ক্লিয়ার? তারপর আমরা দেখব যে 3 নাম্বার, 3 নাম্বার, এবার যদি আমরা বলি মধ্য এর পূর্বে, পূর্বে অ এর জায়গায় যদি বলি সরেয়া থাকে তাহলে কি হবে? যেমন কানন, কানন, এটি কি হবে? তাহলে এখানে আপনি পাচ্ছেন ক হসন্ত যোগ স্বরে আ, এই হলো কা। এরপর পাচ্ছেন ন হসন্ত যোগ স্বরে অ যোগ ন হসন্ত। কেন হসন্ত? উচ্চারণ দেখুন, কানন, কানন, থেমে যাচ্ছেন, তার মানে এই যে অ পাচ্ছেন, এই অ এর পূর্বে কি আছে? একটা স্বরে আর আছে, এবং এই স্বরে আ কার সাথে? ক এর সাথে আছে, তার মানে এ আগে এ পরে, তার মানে মাঝখানে স্বরে অ এর পূর্বে যখন স্বরে আ পাচ্ছেন তাহলে এই ন হবে, এই ন হবে নো। এখানে লিখলাম নো, তাহলে এইটুকু আপনি এনে এখানে তুলে আনেন, কা নো। আর এরপরে কি? দন্তন্য হসন্ত, কানন। তো আশা করি আমরা বুঝতে পারছি যে মধ্য এর পূর্বে স্বরেও দিয়ে পেলাম, স্বরেয়া দিয়ে পেলাম, এবার অন্যটা দিয়ে আমরা পাবো যে এ থাকলে কি হবে। মধ্য এর পূর্বে যদি এ থাকে, এ থাকলে কি হবে? যেমন বেতন, এটি কি হবে? এটিকে ভাঙলে হবে ব হসন্ত যোগ এ, বে। তারপর এটি হবে ত হসন্ত যোগ স্বরে অ যোগ দন্তন্য হসন্ত। এই যে দেখুন স্বরে অ, তাহলে স্বরে অর পূর্বে কি আছে? এ রয়েছে, তাহলে যেহেতু এ রয়েছে তাই এটি হবে বে তো, বেতন। দেখুন এই ও হচ্ছে এখানে কি? ত হসন্ত যোগ ও, এই অ হচ্ছে এখানে ও, তাহলে কি পেলাম? এটা হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার পেলাম এ থাকলে। আর যদি ও থাকে, এবার আমরা আরেকটা লিখব 5 নাম্বার, এ না দিয়ে দিলাম ও থাকলে। যেমন ও দিয়ে যদি বলি ওজন, ওজন, যেমন ওজন স্তর বলি না, ওজন, তাহলে এটাকে ভাঙলে হবে বর্গীয় জ হসন্ত যোগ স্বরে অ, আর এখানে হচ্ছে ও যোগ দন্ত ন হসন্ত, ওজন। তাহলে এখানে আপনি স্বরে আ পাচ্ছেন, স্বরে অ পাচ্ছেন, তার পূর্বে এখানে ও রয়েছে, এই যে ও, তাহলে বর্গীয় জ হসন্ত যোগ স্বরে অ, বর্গীয় জকে ভাঙলে এটা হবে। ফলে এই জায়গাতে আমার কি হবে?
এখানে ও হবে। তাহলে ও যখন বর্গীয় জয়ের সাথে বসবে তখন জো, ওজন। ওজন উচ্চারণে আপনি নর পরে থেমে যাচ্ছেন, ফলে এখানে আপনাকে দিতে হবে ওজন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটা নিয়ম লিখব, সেটি হচ্ছে 6 নাম্বার। এবং 6 নাম্বার নিয়মটা কিরকম? 6 নাম্বার নিয়মটা হচ্ছে, বাংলায় বেশ কিছু তৎসম শব্দ স্বাধীন ব্যবহারে হসন্ত উচ্চারিত হলেও সমাসবদ্ধ অবস্থায় মধ্য অরক্ষিত হয়ে ও বৎ উচ্চারিত হয়। যেমন পথ, বেশ কিছু তৎসম শব্দ স্বাধীন ব্যবহারে হসন্ত উচ্চারণ হলেও, যেমন পথ। পথ শব্দ যখন বলছেন তখন পথ, এখানে কিন্তু আপনি থেমে যাচ্ছেন, তাই না? পথ, থেমে যাচ্ছেন। দেখুন পথ উচ্চারণটা হচ্ছে এটা, পথ। তাহলে এখানে বলছে হসন্ত উচ্চারিত হচ্ছে, তাই না? পথ যখন বলছেন পথ, তারপর হচ্ছে বন, এটার উচ্চারণ কি? বন, কারণ বয়ের পরে দন্ত ন আছে, একাক্ষর শব্দ, আর এটার উচ্চারণ হচ্ছে পথ। তাহলে হসন্ত আছে, যখন বলছেন পথ তখন কিন্তু আপনি হসন্ত উচ্চারণ করে ফেলছেন, লিখছেন না। কিন্তু যখন সেটা সমাসবদ্ধ হবে, তার মানে এই থ, এই পথ এবং বন যখন সমাসবদ্ধ হবে, সমাসবদ্ধ হলে, সমাসবদ্ধ হলে কি করবে? তো দেখুন, যখন সে সমাসবদ্ধ হবে তখন কিন্তু আমরা কি পাবো, আমরা একটু দেখে নিব। যে যখনই সে সমাসবদ্ধ হবে তখন মধ্য অরক্ষিত হয়ে ও উচ্চারিত হয়। মধ্য অরক্ষিত হবে মানে কি? থেকে যাবে। আমরা উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। যেমন পথচারী, আমরা কি বলি? পথচারী। যখনই আপনি এই পথ শব্দটাকে সমাসবদ্ধ করে অন্য জায়গায় ইউজ করছেন তখন কি হচ্ছে? সে দেখুন মাঝখানে যেহেতু চলে আসছে, তাই এটি কি হবে? পথ, পথ আকার রয়েছে, দেখুন এই যে কার। তো যখনই মাঝে সে বসে যাচ্ছে তখন সে পথচারী হয়ে যাচ্ছে। তার মানে একে যখন সিঙ্গেল রাখবেন তখন সে হসন্ত সহ আছে, সিঙ্গেল একাক্ষর। কিন্তু এখানে কিন্তু সিলেবল কয়টা? এখানে সিলেবল কিন্তু দুইটা, পথ, পথ, দুই হচ্ছে চারি। মানে এখানে সিলেবল বা অক্ষর, অক্ষর হচ্ছে দুইটা, আর এখানে অক্ষর হচ্ছে একটা, একটা সিলেবল। তাহলে একটা সিলেবলে আপনি অবশ্যই এখানে হসন্ত উচ্চারণ করছেন। কিন্তু যখন তাকে কোনো বাক্যে ইউজ করছেন, শব্দে ইউজ করে ফেলছেন, অন্য আরেকটি শব্দের সাথে জুড়ে দিচ্ছেন, বিশেষ করে সমাসজাত শব্দে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে? যে আপনি তখন আর এক সিলেবলের মধ্যে বা এক অক্ষরে নাই, এখন আপনি এটাকে উচ্চারণ করেন পথচারী। কেউ কি বলেছে কোনোদিন পথচারী? পথচারী বলেছে বা পথচারী বলেছে? পথ অ দিয়ে বলেছে? কেউ কি কোনোদিন শুনেছেন যে এটাকে বলবে যে অতি? অতি বলেছে কেউ কোনোদিন? এটার উচ্চারণ তো অতি। এটার উচ্চারণ কি?
অতি। কোনোদিন কি আমরা শুনেছি যে কেউ এরকম বলেছে অতি? অতি বলেছে? বলেন। সে নিজের অজান্তেই অতি বলেছে। লিখছে অ দিয়ে কিন্তু বলছে আসলে ও দিয়ে। ঠিক এরকম পথচারী, সে কোনোদিনই পথচারী বা পথচারী বলতে পারবে না। তাকে অবশ্যই বলতে হবে পথচারী। সে নিজের অজান্তে এটা বলবে পথচারী। তাহলে এই যে থয়ের সাথে কি রয়েছে এখানে, যখনই আপনি তাকে বলে ফেলছেন পথচারী, আপনি যখন তাকে এভাবে দুই অক্ষরের মধ্যে বসাচ্ছেন, দুই অক্ষরে বসাচ্ছেন, তখন সে অটোমেটিক্যালি বিশ্লেষণ করলে হবে থ হসন্ত যোগ অ। তার মানে কি, সে মধ্য অতে রূপ লাভ করেছে, মধ্য অতে আছে। তো মধ্য অ এখানে ও হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন বন, এটাকে বলছে বন, কিন্তু কোনোদিন আপনি এটা পেয়েছেন বনবাসী? এখানে কয়টা? বনবাসী। এখানে সিলেবল কয়টা? সিলেবল হচ্ছে দুইটা। এখানে সিলেবল দুইটা। বনবাসী, দেখুন কেউ কি বলেছে বনবাসী? বনবাসী বলেছে? কখনো কোনোদিন শুনেছেন যে আমি বনবাসী হব? নবাসী, বনবাসী হব, এরকম না। বনবাসী, নিজের অজান্তেই সে কি বলে ফেলে? এই যে অতি যেমন বলে না, অতি বলে ফেলে, অতি চালাকের গলায় দড়ি। সে কিন্তু নিজের অজান্তেই অতি বলে ফেলে। ঠিক এরকম বনবাসী, বনবাসী না, বনবাসী, বনবাসী। যে বেশি অনেক ক্ষেত্রে বলে যে কি, তার কারণে আমি বনবাসী হয়েছি। এই যে বনবাসী যখন আপনি অটোমেটিক্যালি উচ্চারণ করছেন, তখন এটি বোঝা যাচ্ছে যে এর সাথে কি রয়েছে। ন কে বিশ্লেষণ করলে ন হসন্ত যোগ, এখানে আপনি পাচ্ছেন স্বরে অ। তার মানে কি, সে মাঝখানে মধ্যে রয়েছে। যখন সে এখানে দুই অক্ষর হিসেবে ব্যবহার হচ্ছে, একটা সিলেবল বন, দ্বিতীয় সিলেবল হচ্ছে বাসি বা অক্ষর। তাহলে একটা সিলেবল বা প্রথম অক্ষর হচ্ছে বন, দ্বিতীয় সিলেবল বা অক্ষর হচ্ছে বাসি। ফলে এটি পরিবর্তন হয়ে কি হচ্ছে, নো হয়ে যাচ্ছে। নো। তো এটিকে যদি আমরা এভাবে লিখি, ব নো বনবাসী, তখন কিন্তু আমরা পাচ্ছি যে যখন সে একা বসবে, একটা বেঞ্চের মধ্যে যদি সে একাই বসে, তখন সে হসন্ত সহ থাকবে। কিন্তু যখন সে এখানে সেট হিসেবে বসবে, একটা সেট, তাই না? যেমন বনবাসী, তো একটা বেঞ্চ, একটা সমাজবদ্ধ বেঞ্চ, একটা সমাজবদ্ধ বেঞ্চে যখন সে বসেছে, তখন সে অ থেকে ও হয়ে গিয়েছে। ফলে আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আমরা আজকে যে ক্লাসটি করলাম সেটি হচ্ছে আদ্য অ আর হচ্ছে মধ্য অ। আদ্য অ এবং মধ্য অ। আমরা এক্ষেত্রে যেগুলো নিয়ম পড়েছি সেগুলো নিয়ম দিয়ে আমরা কিন্তু আশা করি যে এই ধরনের সব ধরনের উচ্চারণগুলো আমরা লিখতে পারবো। পাশাপাশি আমাদের যে অন্যান্য ধ্বনিগুলো, বর্ণগুলোর যে উচ্চারণ, সেগুলো যখন আমরা করে ফেলবো, তখন আমরা যখন সেগুলো পড়ে ফেলবো, তখন কিন্তু যে কোনো ধরনের যে উচ্চারণ আশা করি আমরা পারবো, লিখতে পারবো। এবং ইতোমধ্যে যেগুলো আমরা স্বরে অপ্রথমে থাকলে এবং মাঝখানে থাকলে যে পরিবর্তনগুলো হয়, সেগুলোর পাশাপাশি কিন্তু আমরা কিছু পড়ে ফেলেছি অলরেডি। কিরকম? যেমন এই যে ক্ষীয়, ক্ষীয় এর উচ্চারণ কি হয় সেটি পড়েছি। তারপরে রস্বই দীর্ঘই, দীর্ঘই থাকলে যে রস্বই দিয়ে হয় সেটিও আমরা পড়ে ফেলেছি। তারপর শেষে যদি অ থাকে সেটি যে ও হয়, এটিও আমরা পড়েছি। তো এরকম অনেক বিষয়ই কিন্তু এখানে চলে এসেছে। রফলা থাকলে কি হয়, জফলা থাকলে কি হয়, এরকম ভাবে কিন্তু পরের গুলোতেও একই সেম বিষয়গুলো আসবে, কারণ শুধুমাত্র একটা জায়গায় তো পরিবর্তন হয় না।
পরিবর্তন দুইটা জায়গায় হতে পারে, তিনটা জায়গায় হতে পারে। কারণ কি, এখানে ধ্বনির বিষয়টি জড়িত। কাজে ধ্বনিগতভাবে আমরা এই বিশ্লেষণটা দেখিয়েছি, এবং এখানে আমরা যদি এরকম ভেঙে ভেঙে লিখে পড়ি তাহলে আমরা কিন্তু স্পষ্ট হব যে কোনো বিষয়ে সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বুঝতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।